মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতের বলি বাংলাদেশি। রাখাইন থেকে ছোড়া গুলির আঘাতে টেকনাফে শিশু নিহত, জনমনে আতঙ্ক, সড়ক অবরোধ। আর সকল গোলাগুলির মধ্যে এখানে লম্বা গুলির মধ্যে একটা ছেলে নিহত হয়েছে। আর বেশি আতঙ্কর মাঝে আছি, সারা লাইট ভোর গোলাগুলি চলে। প্রত্যাবাসন ঝুলে থাকায় বাড়ছে ঝুঁকি, সীমান্ত এলাকায় শক্তি বৃদ্ধি ও নিরাপত্তা জোরদারের পরামর্শ। সীমান্ত সুরক্ষার জন্য বাংলাদেশ সেনাবাহিনী বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সে সংঘাতে জড়িয়ে পড়তে পারে, সেটাই হচ্ছে সবচেয়ে বাংলাদেশের জন্য ঝুঁকি। সীমান্তে যে আমাদের যে শক্তি, সামরিক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শক্তি বৃদ্ধি করতে হবে, গোয়েন্দা তৎপরতা বাড়াতে হবে। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছি আমি ওমর ইনান। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। আগামী নির্বাচনে বড় চ্যালেঞ্জ আস্থা ও বিশ্বাস প্রতিষ্ঠা। লেভেল প্লেইং ফিল্ডের জন্য বাহিনীগুলোর শক্তিশালী ভূমিকা চায় ইইউ। ভোট পর্যবেক্ষণে 2 মাস কাজ করবেন 200 পর্যবেক্ষক। প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে আপিল নিষ্পত্তির দ্বিতীয় দিনের শুনানি, বিভিন্ন বাহিনীর সঙ্গে ইসির সমন্বয় সভা। নির্বাচন সামনে রেখে সিন্ডিকেট মুক্ত বাজার ব্যবস্থাপনার দাবি, ইশতেহারে প্রতিশ্রুতি চায় ক্যাব। নতুন বাস্তবতায় গুরুত্ব দিচ্ছে রাজনৈতিক দলগুলো। এবং সরকার বিরোধী আন্দোলন দমনে কঠোর ইরান, বিক্ষোভ বন্ধ না করলে মৃত্যুদণ্ডের হুঁশিয়ারি। ইরানিদের স্বাধীন করতে যে কোনো সহায়তার ঘোষণা ট্রাম্পের। মিয়ানমারের অভ্যন্তরে সংঘর্ষের সময় ছোড়া গুলির আঘাতে কক্সবাজারের টেকনাফে গুলিবিদ্ধ হয়ে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। বিজিবি জানায় ভোরে টেকনাফ সীমান্তের কাছে মিয়ানমারের অভ্যন্তরে আরাকান আর্মি ও জান্তা বাহিনীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। গোলাগুলির শব্দে ঘুম ভাঙে টেকনাফবাসীর। দুপক্ষের মধ্যে অন্তত ঘণ্টাব্যাপী গোলাগুলি হয়। এক পর্যায়ে রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা সীমান্তের শূন্য রেখার দিকে পিছু হটে অবস্থান নেয়। সকাল 9টার দিকে আবার উভয় পক্ষের মধ্যে তীব্র সংঘাতের ঘটনা ঘটে। এ সময় মিয়ানমার দিক থেকে ছোড়া গুলি সীমান্তের বাংলাদেশি এক বসতঘরে আঘাত হানে। এতে আফনান নামের বাংলাদেশি এক শিশু গুলিবিদ্ধ হয়ে মারা যায়। এই ঘটনার প্রতিবাদে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন আতঙ্কিত বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি ও এপিবিএন সদস্যরা। এই মুহূর্তে কক্সবাজারের টেকনাফে আছেন সহকর্মী সুজাউদ্দিন রুবেল। সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। কক্সবাজারের টেকনাফ যে সীমান্ত রয়েছে, সীমান্তের তার বিপরীতে মিয়ানমারের অভ্যন্তরে ব্যাপক গোলাগুলি হয়েছে। রাত 3টা থেকে যে গোলাগুলি শুরু হয়েছিল সেই গোলাগুলি কিন্তু সকাল পর্যন্ত চলেছে এবং তাদের ছোড়া একটি গুলি এসে বাংলাদেশের অভ্যন্তরে পড়ে এবং একজন কিশোরী এখন পর্যন্ত নিহত হওয়ার খবর আসলে পাওয়া গেছে। পুলিশ প্রশাসন আসলে আমাদেরকে জানিয়েছে একজন কিশোরীর মৃত্যু হয়েছে। তবে এর পরপরই কিন্তু এখানকার স্থানীয় বাসিন্দারা বিক্ষুব্ধ হয়ে ওঠে এবং কক্সবাজার টেকনাফ যে সড়কটি রয়েছে সেই সড়কে তারা ব্যারিকেড দেন এবং 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত সেই ব্যারিকেড ছিল। তবে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য সেনাবাহিনী, নৌবাহিনী, কোস্টগার্ড, পুলিশ এবং বিজিবি সদস্যরা কিন্তু মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি দুপুর 1টার পর স্বাভাবিক হয়েছে এখন পর্যন্ত। আর সীমান্তের যে পরিস্থিতি সেটি যদি বলতে হয় যে বিজিবি তাৎক্ষণিক কিন্তু যে জায়গায় গোলাগুলি হয়েছে বা তার আশপাশের যে সীমান্তবর্তী এলাকা রয়েছে সেখানে তারা অভিযান জোরদার করেছে এবং অভিযান জোরদার করে এখন পর্যন্ত আমরা যতটুকু তথ্য পেয়েছি বিজিবির পক্ষ থেকে সেটি হচ্ছে প্রথম দফায় 33 জন রোহিঙ্গা ডাকাতকে আটক করা হয়। এরপর আরও 14 জন রোহিঙ্গা ডাকাতকে এখন পর্যন্ত তাদেরকে আটক করে এই মাত্র হোয়াইকং পুলিশ পার্টির এখানে আনা হয়েছে, সেই বিষয়টি আমরা লক্ষ্য করছি। তবে স্থানীয় যারা বাসিন্দা রয়েছে সীমান্তে তারা যেটি বলছে, যেহেতু মিয়ানমারের অভ্যন্তরে ব্যাপক গোলাগুলি হচ্ছে, এই গোলাগুলিতে তারা কিন্তু আতঙ্কে রয়েছে। গত 3 দিন ধরে থেমে থেমে গোলাগুলি হচ্ছে মিয়ানমারের অভ্যন্তরে, মাঝে মধ্যে বাংলাদেশের অভ্যন্তরে এসে এই গুলি পড়ছে, যার কারণে অনেক সময় তারা সীমান্তে যারা চাষবাস করেন তারা কিন্তু অনেকেই চাষবাস বন্ধ রেখেছেন। আমরা এখন পর্যন্ত হোয়াইকং সীমান্তে আসলে যেটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে সীমান্তের যে সৈন্যরেখা বা তার আশপাশের যে এখানে রয়েছে সেখানকার পরিস্থিতি কিন্তু অনেকটাই শান্ত। সেখানে বিজিবি টহল জোরদার করেছে এবং সতর্ক অবস্থায় রয়েছে। তার পাশাপাশি আমরা বিজিবির যে সেক্টর কমান্ডার রয়েছে মহিউদ্দিন আহমেদ, তার সঙ্গে কথা বলেছি।
করেছিলাম। তিনি যে বিষয়টি বলছে, পরিস্থিতি এখন আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কক্সবাজার টেকনাফ যে সড়কটি রয়েছে সেখানে ব্যারিকেড তুলে দিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে এবং সীমান্তের যে পরিস্থিতি, যেহেতু গোলাগুলি মিয়ানমারের অভ্যন্তরে হয়েছে এবং সে কারণে কিন্তু তারা তাদের যে নিরাপত্তা সেটি জোরদার করছে এবং অভিযান চলছে, অভিযান চলমান থাকবে। এই ঘটনায় যারা যারা যে রোহিঙ্গা ডাকাত দল যদি তাদের ডাকাত দলের বিপক্ষে তাদের যে অভিযান সেটি চলবে এবং সীমান্তে টহল জোরদার থেকে শুরু করে তাদের নিরাপত্তার যে বলয় সেটি তৈরি করা হয়েছে বলে জানিয়েছে। তো এই ছিল আমার কাছে টেকনাফের হোয়াইকং থেকে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম কক্সবাজারের টেকনাফে। মিয়ানমারের অভ্যন্তরে বিদ্রোহী গ্রুপ আরাকান আর্মির সঙ্গে রোহিঙ্গা বিদ্রোহী ও জান্তা বাহিনীর সংঘাতে বাংলাদেশের সীমান্ত এলাকা দিন দিন ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। রাখাইন থেকে ছোড়া গুলিতে গত 2 বছরে 3 জন নিহত এবং 20 জন আহত হয়েছেন। এ অবস্থায় সীমান্ত এলাকায় সামরিক শক্তি বৃদ্ধি ও নিরাপত্তা জোরদারের পরামর্শ বিশ্লেষকদের। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। বাংলাদেশ সীমান্তবর্তী মিয়ানমারের রাখাইন রাজ্য বর্তমানে চরম উত্তপ্ত অবস্থায় রয়েছে। একদিকে যেমন মিয়ানমারের জান্তা সরকারের সেনাবাহিনীর সঙ্গে বিদ্রোহী আরকান আর্মির রক্তক্ষয়ী সংঘাত চলছে, তার সঙ্গে নতুনভাবে সংঘাতে জড়িয়েছে রোহিঙ্গা নেতৃত্বাধীন অন্যান্য বিদ্রোহী গ্রুপগুলো, আর তাতে নিরাপত্তা শঙ্কার মধ্যে পড়েছে বাংলাদেশ। আরাকান আর্মি এবং রোহিঙ্গা যে বিদ্রোহী গোষ্ঠী আছে তাদের ভিতরেই সংঘাত চলছে, মধ্যখানে মিয়ানমার সেনাবাহিনীও সেখানে জড়িত। সো এটা স্পিল ওভার হওয়ার, অর্থাৎ আমাদের এখানেও এসে তারা যখন সংঘাতে এক পক্ষ টিকতে পারবে না, সেই পক্ষ আশ্রয়ের জন্য হয়তো বাংলাদেশে আশ্রয় নিতে চাইবে, সেখানে উপসর্গ যোগ হয়েছে, বাংলাদেশের জন্য ঝুঁকি তৈরি হয়েছে। এদিকে মিয়ানমারের রাখাইনে সংঘাতে চরম আতঙ্কের মধ্যে রয়েছেন বাংলাদেশের টেকনাফ এবং উখিয়া সীমান্তে বসবাসকারী হাজার হাজার মানুষ। এর আগে ওই অঞ্চলে মিয়ানমার বিদ্রোহীদের ছোড়া মোটার শেল এবং গুলিতে 2 জনের মৃত্যু ও আহত হয়েছেন বেশ কজন। সবশেষ রোববার সকালে মিয়ানমার থেকে ছোড়া গুলিতে প্রাণ হারিয়েছেন এক শিশু। আর বেশি আতঙ্কর মাঝে আজ সারা লাইট ভোর গোলাগুলি চলে। তো এখন আর সরকারের জানাই দেয় আর তো নহন উপায় কি হইব দিয়ে কানেক্কা করি ওরা আর একা করি বিস্তারিত আগে করে বেশি গোলাগালি করে রেডি। আর সকল গোলাগুলির মধ্যে এখানে লম্বা গুলির মধ্যে একটা ছেলে নিহত হয়েছে, মারা গেছে। বিশেষ করে ত্রিমুখী সংঘর্ষে কোণঠাসা হয়ে পড়া যে কোনো গ্রুপ আত্মরক্ষার্থে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করতে পারে ধারণা নিরাপত্তা বিশ্লেষকদের। এমনকি বাংলাদেশও যাতে এই সংঘাতে জড়িয়ে পড়ে তার জন্য উস্কানিও দেওয়া হতে পারে। এটা সীমান্ত সংঘাতপ্রবণ এলাকা যখন থাকে সেটাকে কোলাটেরাল ড্যামেজ বলে, এটা চলে, এটা হচ্ছে পৃথিবীব্যাপী। এটার জন্য কূটনৈতিক পর্যায়ে প্রভাব আলোচনা করা এবং যারা সংঘাতে সেখানে জড়িত আছে যে পক্ষের সাথে বাংলাদেশের, তাদেরকে দূরে সরে যাওয়ার জন্য হয়তো অনুরোধ করা যেতে পারে। বাংলাদেশের সঙ্গে মিয়ানমারের 271 কিলোমিটার সীমান্তের মধ্যে অন্তত 54 কিলোমিটার নাফ নদী এবং বঙ্গোপসাগর, আর বাকি স্থল সীমান্তের মধ্যে রয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি, কক্সবাজারের টেকনাফ, উখিয়া। বর্তমানে সীমান্তে অবস্থান রয়েছে বিদ্রোহী গ্রুপ আরাকান আর্মি এবং রোহিঙ্গা ভিত্তিক গ্রুপগুলোর। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। অন্য প্রসঙ্গ, বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন দেখতে চায় ইউরোপীয় ইউনিয়ন। দুপুরে রাজধানীর একটি হোটেলে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ দলের প্রধান ইভার্স আইজাভস গণমাধ্যমকে কথা বলেন। জানান, রাজনৈতিক দলগুলোর সঙ্গে সাক্ষাতে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন আয়োজনের কথা জানিয়েছে ইইউ প্রতিনিধি দল। বলেন, সুষ্ঠু নির্বাচন আয়োজনে সবচেয়ে চ্যালেঞ্জিং জনগণের মধ্যে বিশ্বাস স্থাপন করা। লেভেল প্লেইং ফিল্ডের জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শক্তিশালী ভূমিকা প্রয়োজন বলে মন্তব্য করে ইভার্স আইজাভস। আরও বলেন, অবাধ এবং সুষ্ঠু নির্বাচন করার সক্ষমতা বাংলাদেশের রয়েছে। কানাডা, নরওয়ে, সুইজারল্যান্ডের 200 পর্যবেক্ষক কাজ করবেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে। 2 মাস পর্যবেক্ষণ শেষে নির্বাচনীয় নিরপেক্ষ পর্যবেক্ষণ তুলে ধরবে ইইউ। Of the district and Upazila election. Bangladesh is capable of having really credible participatory elections. আমরা মনে করি বাংলাদেশের সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের সদিচ্ছা ও সক্ষমতা আছে। রাজনৈতিক দলগুলো তাই চায়। দলগুলোর পাশাপাশি জনমনেও আস্থা আনতে হবে। সামাজিক মাধ্যমের অপব্যবহার ও ঘৃণাসূচক বক্তব্যগুলোর ব্যাপারে ইউরোপীয় ইউনিয়ন পর্যবেক্ষণ করবে। প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে নির্বাচন কমিশনে চলছে আপিল নিষ্পত্তির 2য় দিনের শুনানি। আজ 70টি আপিল আবেদনের উপর শুনানি চলছে। এর আগে ভোটের মাঠের
সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সশস্ত্র বাহিনী সহ 16 বিভাগ এবং সংস্থার সঙ্গে বৈঠক করে নির্বাচন কমিশন। ভোটে সহিংসতা ঠেকাতে আরও জোরালো ভূমিকা রাখতে মাঠ প্রশাসনকে নির্দেশ দেয় ইসি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের উপর দ্বিতীয় দিনে শুনানি চলছে নির্বাচন কমিশনে। রোববার 70টি আপিল আবেদন শুনানির জন্য রাখা হয়। দুপুর পর্যন্ত 35টি আপিল শুনানির মধ্যে 27 জন প্রার্থিতা ফিরে পেয়েছেন, আর ইসি নামঞ্জুর করেছেন 5 জনের আপিল। স্থগিত রয়েছে 3টি। 28 ডিসেম্বর থেকে সমস্ত সম্পদের বিবরণী হলফনামায় অ্যাডভোকেটের সাইন সহ নোটারি সহ জমা দিয়েছিল। তো আজকে কমিশন আলহামদুলিল্লাহ এটা অ্যাকসেপ্ট করেছে। হলফনামায় এবং ব্যক্তিগত তথ্যে কিছু ত্রুটি ছিল, এগুলি ফিল আপ করে দেওয়ার পর আল্লাহ রহমত আজকে আমি অ্যাকসেপ্ট। বেশিরভাগ ক্ষেত্রে এক পক্ষের শুনানি শুনেই সিদ্ধান্ত নিতে হচ্ছে ইসিকে। শুনানিতে হলফনামাটি সংশোধন করে আপিল করেছি। আজকের শুনানিতে আমাদের নির্বাচন কমিশনার শুনানির পরে আমাদেরটি বৈধ ঘোষণা করেছে। আজকে আমার মনোনয়নটি মঞ্জুর হয়েছে। আমার আপিল শুনানিতে উভয় পক্ষই ছিলেন। এদিকে দলীয় প্রার্থীদের পক্ষে আইনজীবী হিসেবে শুনানিতে অংশ নিতে আসে জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি। এ সময় কমিশনের রায়ে সন্তোষ প্রকাশ করেন তিনি। দেশে বর্তমানে আমরা বলবো কিছুটা বিএনপি জামাতের সরকার বিদ্যমান, কারণ তাদের লিস্ট অনুযায়ী প্রশাসন সাজানো হয়েছে। সেখান থেকে নিরপেক্ষতার প্রশাসন তো দেখাতে হবে। প্রশাসনের বিভিন্ন যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তাদেরকে ট্রান্সফার করা এবং লেভেল প্লেইং ফিল্ডের পরিবেশ সৃষ্টি করা। এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সশস্ত্র বাহিনী সহ 16 বিভাগ এবং সংস্থার সঙ্গে বৈঠক করে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহর সভাপতিত্বে নির্বাচন কমিশনে বৈঠক অনুষ্ঠিত হয়। ভোটে সহিংসতা ঠেকাতে আরও জোরালো ভূমিকা রাখতে মাঠ প্রশাসনকে নির্দেশ দেয় ইসি। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে নির্বাচন কমিশনে আছেন সহকর্মী কাউসার চৌধুরী কুমু, সরাসরি যাচ্ছে তার কাছে। বিরতির পর আবার শুরু হয়েছে আপিল শুনানি। আপিল দায়েরকৃত আপিলের পক্ষে বিপক্ষে শুনানি করছে নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে 4 কমিশনার, সচিব সহ নির্বাচন কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন। মূলত পক্ষে বিপক্ষে শোনার পরে এক কথায় হচ্ছে, একদিকে রিটার্নিং অফিসারের পক্ষে কেউ আসছেন এবং যারা আপিলটি দায়ের করেছেন তাদের পক্ষের আইনজীবী মূলত শুনানিতে অংশ নিচ্ছেন। অংশ নিয়ে নির্বাচন কমিশন যেটাকে সঠিক বলে মনে করছেন সেই সিদ্ধান্ত সেই দিকেই যাচ্ছে এবং রায়টিও আপিলের সেই দিকেই যাচ্ছে। অর্থাৎ এখন পর্যন্ত আমরা যেটুকু দেখেছি যে রিটার্নিং কর্মকর্তার দেয়া যেসব সিদ্ধান্ত ছিল সেগুলোর বিরুদ্ধেই কিন্তু চলে যাচ্ছে। অর্থাৎ মঞ্জুর করছেন নির্বাচন কমিশন বেশিরভাগ ক্ষেত্রেই। যেই কন্ডিশনগুলো রিটার্নিং অফিসারের কার্যালয়ে সম্পন্ন হয়ে যেতে পারতো সেটার জন্য কিন্তু তাদেরকে সম্ভাব্য এসব প্রার্থীকে আপিল করতে হয়েছে। আপিল করার পরে এখন শুনানিতে অংশ নিতে হচ্ছে। বেশিরভাগই তাদের প্রার্থিতা ফিরে পাচ্ছেন। বিকেল 4টা পর্যন্ত এটি চলার কথা রয়েছে। যেহেতু আজকে 70 জনের আপিলের দায়েরকৃত আপিলের শুনানি করবে নির্বাচন কমিশন, এক্ষেত্রে ইতিমধ্যে প্রায় 40টির আপিল শুনানি শেষ হয়ে গেছে, বাকি রয়েছে আরও 30টি। তারপরেই জানা যাবে আসলে দ্বিতীয় দিনে কতজন আপিলের পক্ষে আসলে নির্বাচন কমিশন কতজনের পক্ষে রায় দিলেন এবং বিপক্ষে কতজনের মতামত দিলেন। আমরা দেখেছিলাম যে মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে 723টি মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করে রিটার্নিং কর্মকর্তারা এবং সেটার বিপক্ষে এবং পক্ষেও রিটার্নিং কর্মকর্তা যাদের পক্ষে রায় দিয়েছিলেন তাদের পক্ষেও সেই রায়ের বিরুদ্ধেও কয়েকটি আপিল পড়েছে। এবং যেহেতু এই শুনানি চলবে আগামী 18 তারিখ পর্যন্ত, তারপরেই কিন্তু প্রত্যাহারের একদিন শেষ সময় থাকবে। প্রার্থীরা যদি কেউ মনে করেন যে তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নেবেন সেক্ষেত্রে একদিন সময় রেখেছে নির্বাচন কমিশন এবং পরদিনই প্রতীক বরাদ্দ হবে। অর্থাৎ 20 তারিখে প্রতীক বরাদ্দের পরেই প্রার্থীরা তাদের প্রচারণা চালাতে পারবেন এবং সেই প্রচারণা ভোটের 2 দিন আগ পর্যন্ত চালাতে পারবেন। এই ছিল নির্বাচন কমিশনে আমার কাছে সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম নির্বাচন কমিশনে। এদিকে জাতীয় পার্টি ও এনডিএফ প্রার্থীদের প্রার্থিতা কেন বাতিল হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি রাজিক আল জলিলের দ্বৈত বেঞ্চ এই রুল জারি করেন। এদিকে পিরোজপুর 2 আসনে গণ অধিকার পরিষদের প্রার্থী মোহাম্মদ আনিসুর রহমান মুন্নার মনোনয়নপত্র জমা নিতে
রিটার্নিং কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এছাড়া কুমিল্লা 2 আসনের সীমানা পরিবর্তন করে নির্বাচন কমিশনের গেজেট অবৈধ ঘোষণার রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্ট চেম্বার আদালতে আবেদন করেছে ইসি। নির্বাচন সামনে রেখে সিন্ডিকেট মুক্ত বাজার ব্যবস্থাপনার দাবি উঠছে নানা মহলে। নতুন বাস্তবতায় রাজনৈতিক দলগুলো গুরুত্ব দিচ্ছে এ বিষয়ে। বিএনপি বলছে ভোক্তাদের অধিকার নিশ্চিতে নানা পরিকল্পনা থাকবে ইশতেহারে। যে কোনো পর্যায়ের দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির কথা বলছে জামাত। অন্যদিকে সিন্ডিকেট ভাঙতে মাঝারি পর্যায়ের ব্যবসায়ীদের সুবিধা বাড়ানোর পরিকল্পনা এনসিপির। হাসান ওয়ালির রিপোর্ট। ভরলাম, জরিমানা করলাম, সেটা হয়তো করা সম্ভব, কিন্তু তাদের যে ক্রাইসিসটা হঠাৎ করে তৈরি হবে, আমাদের তো সেটা সইতে কষ্ট হবে। সিন্ডিকেট আছে, সিন্ডিকেট ভাঙবো বা কিছু এই ধরনের কথা তো বলি। শক্তিশালী বাজার সিন্ডিকেটের কাছে কর্তা ব্যক্তিদের এমন অসহায়ত্বের দৃশ্য চিরচেনা। ফলে বছরের পর বছর সাধারণের গলার কাটা দ্রব্যমূল্যের চড়া দাম। পেঁয়াজ, ডিম, তেল থেকে শুরু করে গ্যাস, সবকিছুতেই সাধারণের গলা চেপে ধরে মুনাফা করে সিন্ডিকেট। পরিবর্তিত পরিস্থিতিতে এবারে নির্বাচন সামনে রেখে জোরে সোরে দাবি উঠছে সিন্ডিকেট মুক্ত বাজার ব্যবস্থা নিশ্চিতের। ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ নিয়ে ইশতেহারে দলগুলোর সুনির্দিষ্ট প্রস্তাবনা চায় ভোক্তা অধিকার নিয়ে কাজ করা সংগঠনগুলো। গ্যাস সিলিন্ডারের দাম 700 থেকে 800 টাকা বাড়িয়ে দিয়েছে। এটা কিন্তু এই সিন্ডিকেট চক্র, এই দ্রব্যমূল্য নিয়ে যে ব্যবসায়িক সিন্ডিকেট, সেই বিষয়ে মানে আমাদের যে রাজনৈতিক দল নির্বাচনী স্তরে সুস্পষ্ট তাদের বক্তব্য চাই যে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেবে। এনসিপি বলছে মাঝারি ব্যবসায়ীদের সুবিধা নিশ্চিতে নজর দিতে চায় তারা। ইশতেহারেও থাকবে তার সুনির্দিষ্ট পরিকল্পনা। জায়ান্ট যারা ব্যবসায়ী হয়ে যান তারা বাজারকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন, কারসাজি করার বেশি চেষ্টা করেন। ফলে এই মাঝারি এবং অন্যান্য যে ব্যবসায়ী যাদের আছে তাদেরকে অবশ্যই সিন্ডিকেট মুক্তভাবে তাদেরকে স্বাধীন ব্যবসা করার জায়গাটা তৈরি করতে হবে এবং সেটা এনসিপি অবশ্যই বিবেচনা করবে। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের ঘোষণা জামায়াতের, মেয়াদ ভিত্তিক কার্যক্রমের পরিকল্পনা দলটির। আমাদের প্রথম বক্তব্যই হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স। নিত্য প্রয়োজনীয় জিনিস সহ জনগণের স্বস্তিদায়ক একটি জীবন যাপনের জন্য যে ধরনের সিদ্ধান্ত নেওয়া দরকার, আমাদের ম্যানিফেস্টোতে আমরা এই কথাগুলোকে নীতিগতভাবে আনছি। ভোক্তাদের স্বার্থ রক্ষায় নানা উদ্যোগ নেওয়ার পরিকল্পনা বিএনপিরও। রাষ্ট্র মেরামতের সবকিছু নিয়েই ইশতেহার প্রণয়নের কথা বলছে দলটি। আমার মনে হয় যে ইশতেহারে আসার আগেই আমরা যে কয়টা জিনিস নিয়ে জনগণের কাছে যাচ্ছি, 1 নম্বর হলো ফ্যামিলি কার্ড, 2 নম্বর হলো হেলথ কার্ড, এগুলোকে আমরা যদি পরিবর্তন করতে পারি তাহলে রাষ্ট্র মেরামতের এক ধাপ এগিয়ে যাব আমরা। তবে শুধু প্রতিশ্রুতি নয়, বরং তা বাস্তবায়নে কার্যকর উদ্যোগের কথা বলছেন ক্যাব সভাপতি। এই দল সরকার গঠন করবে, তারা যদি এই জায়গাটায় যদি তাদের নির্বাচনী প্রতিশ্রুতি এবং সেটা যদি বাস্তবায়ন না করতে পারে, তারা যদি আবার সেই আগের মতো জিম্মি দশায় পড়ে ব্যবসায়ীদের, তাহলে কিন্তু তারা অজনপ্রিয় হবে। 12 ফেব্রুয়ারি নির্বাচনের কয়েকদিনের মাথায় শুরু হবে পবিত্র রমজান। নতুন সরকার দ্রব্যমূল্য নাগালের মধ্যে রাখবে এমন প্রত্যাশা সাধারণের। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। আয়নাঘরের যুগে ফিরে যেতে না চাইলে গণভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। তাই তো ভেবে চিন্তে সংস্কারের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানালেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সকালে ডিএনসিসি নাগরিক পদক অনুষ্ঠানে তারা এই আহ্বান জানান। নগর উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ, সামাজিক সেবা ও জনসচেতনতা বৃদ্ধিতে বিশেষ অবদান রাখা ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংগঠনকে নাগরিক পদক 2025 প্রদান করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। গুলশানের ডিএনসিসি ভবনে 8 ক্যাটাগরিতে 10 জনকে দেওয়া হয় পুরস্কার। মূল প্রবন্ধ উপস্থাপন করে আহমদ সফার কবর, তুরাগপাড় থেকে বুদ্ধিজীবী কবরস্থানে স্থানান্তরের আহ্বান জানান অধ্যাপক সলিমুল্লাহ খান। নগর সংস্কারে নাগরিকদের আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান ডিএনসিসি প্রশাসক। আমাদের এই স্বল্প কাজের মধ্যে আমরা যতটুকু ইনক্লুশন করতে চেষ্টা করেছি, এটারই একটা প্রচেষ্টা হচ্ছে এই নাগরিক পদক দেওয়া, যার মাধ্যমে আমরা মনে করি এই শহরকে আমরা আরেকটু ফাংশনাল করতে পারবো। আমরা গরিব ধনী সব ধরনের মানুষ আছি, কিন্তু এটা আমরা বাড়ানো আমাদের কর্তব্য না, কমানো আমাদের কর্তব্য। এইটা হচ্ছে রাষ্ট্রের কাজ। এই জন্য নগর একটা পরস্পর বিরোধী কথা। অনুষ্ঠানে সংস্কারের পক্ষে গণভোট দেওয়ার আহ্বান জানান পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। একই বিষয়ে কথা বলেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। এটা হচ্ছে বাংলাদেশের ক্ষমতার যে ভারটা আছে, সেই ভারটাকে
শাসক গোষ্ঠীর থেকে জনগণের দিকে বাঁক খাওয়ানোর একটা সিদ্ধান্তের সময়। এই গণভোটে অবশ্যই সকলে অংশ নেবেন এবং যদি সত্যি সংস্কার চান তাহলে উত্তরটা আমাদেরকে হ্যাঁ বলতে হবে। যদি আমরা আবারও গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, নির্যাতন এবং আয়নাঘরের দিনগুলোতে ফিরে যেতে না চাই, আমাদের গণভোটের পক্ষে অবস্থান নিতে হবে, ভোট দিতে হবে। আধিপত্যের কাছে বাংলাদেশ আর মাথা নত করবে না বলেও মন্তব্য করেন দুই উপদেষ্টা। তাসনিয়া নিশাত, মিম, সময় সংবাদ, ঢাকা। ইন্টারনেট বন্ধ করেনি, বন্ধ হয়ে গেছে। গণমাধ্যমে দেয়া জুনায়েদ আহমেদ পলকের এই বক্তব্য ট্রাইব্যুনালের বিচারককে শোনালেন প্রসিকিউশন। একই সঙ্গে ইন্টারনেট ও সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধের বিষয়ে সালমান এফ রহমান ও পলকের কথোপকথন পরে শোনানো হয়। এ মামলার অভিযোগ গঠনের শুনানিতে চিফ প্রসিকিউটর বলেন, সাবমেরিন কেবল কাটা পড়া বা বিটিসিএল ভবনে আগুন লেগে ইন্টারনেট বন্ধ হওয়ার কথা প্রচার করে সেই দায় ছাত্র জনতার উপর চাপানো হয়। আদতে ইন্টারনেট বন্ধ করা হয়েছিল তৎকালীন সরকারের নির্দেশেই জুলাই হত্যাযজ্ঞ নৃশংসতা আড়াল করতে। সজীব ওয়াজেদ জয় বিদেশে বসে এসবের নীল নকশা করেছিলেন বলে প্রসিকিউশন ট্রাইব্যুনালকে জানায়। এ মামলায় প্রসিকিউশনের অভিযোগ গঠনের শুনানি শেষ হয়েছে। 15 জানুয়ারি আসামি পক্ষের শুনানির জন্য দিন ধার্য করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। জুনায়েদ আহমেদ পলক তৎকালীন একজন প্রভাবশালী অ্যাডভাইজারের সাথে মোবাইল ফোনে কথোপকথন করছেন। কথোপকথনে বলছেন যে 8টি অ্যাপস অর্থাৎ অ্যাপ্লিকেশনস চিহ্নিত করা হয়েছে যেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবহৃত করা হয় এবং 8টি বন্ধ করে দেওয়ার ডিসিশন হয়েছে। এবং এই ব্যাপারে ওনারা আইসিটি অ্যাডভাইজার অর্থাৎ এই মামলার অন্যতম আসামি সজীব আহমেদ ওয়াজেদ জয় সাহেবের সাথে কথা বলেছেন। 2008 সালের নির্বাচনে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা যে সম্পদের তথ্য হলফনামায় দিয়েছিলেন তাতে মিথ্যা তথ্য ছিল বলে মন্তব্য করেছেন দুদক চেয়ারম্যান আব্দুল মোমেন। তিনি বলেন, তৎকালীন দুদক ও নির্বাচন কমিশন বিষয়টি যথাযথভাবে যাচাই করলে তিনি ওই নির্বাচনে অংশগ্রহণের যোগ্যতা হারাতেন। রিপোর্টার্স এগেইনস্ট কারাপশন র্যাকের 22 বছরে পদার্পণ উপলক্ষে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। দুদক চেয়ারম্যান বলেন, হলফনামায় অপ্রদর্শিত অর্থ বা সম্পদের বিষয়ে দুদকের তাৎক্ষণিকভাবে কিছু করার সুযোগ না থাকলেও নিজ নিজ এখতিয়ারে থেকে সম্পদের তথ্য গোপনের বিষয়গুলো খতিয়ে দেখবে সংস্থাটি। এ সময় তিনি আরও জানান, হলফনামায় প্রদর্শিত হয়নি এমন কোনো সম্পদের মালিক যেন নির্বাচিত না হন, সেটিই দুদকের প্রত্যাশা। আমরা চাবো না হলফনামায় প্রদর্শিত হয়নি এরকম সম্পদের মালিক আগামী দিনে শাসক হিসেবে আসুক। আমি আবার আপনাদের মনে করিয়ে দিই, 2008 সালের নির্বাচনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি সম্পদের যে হলফনামায় যে বিবরণী দিয়েছিলেন এবং বাস্তবে আমরা যে সম্পত্তি পেয়েছি তার মধ্যে ছিল বিস্তর ব্যবধান। সে সময় যদি দুর্নীতি দমন কমিশন এবং নির্বাচন কমিশন সঠিকভাবে কাজ করত তাহলে সেই সময়ই তার এই প্রার্থিতা বাতিল হওয়ার কথা ছিল। পৌষের শেষ দিকে ঘন কুয়াশা আর মৃদু শৈত্যপ্রবাহে জবুথবু উত্তরাঞ্চল সহ দেশের বিভিন্ন জনপদ। এতে সাধারণ মানুষের পাশাপাশি বিপাকে নিম্ন আয়ের মানুষ। তীব্র শীতে ঠান্ডাজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছেন বয়স্ক ও শিশুরাও। পৌষের শীতে বিপর্যস্ত প্রাণ প্রকৃতি। দেশের কয়েক জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ। ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় জবুথবু সব বয়সী মানুষ। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন অনেকে। উত্তরের জেলা পঞ্চগড়ে 3 দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। জেলার উপর দিয়ে বইছে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় 7.3 ডিগ্রি সেলসিয়াস। শীতের নাজেহাল উত্তরের জনপদ ঠাকুরগাঁও। দিনভর ঘন কুয়াশায় ঢাকা থাকছে পথঘাট। হিমবাতাস শীতের তীব্রতাকে আরও বাড়িয়েছে বহুগুণ। জীবিকার তাগিদে ঘর থেকে বের হলেও নিম্ন আয়ের মানুষদের মিলছে না কাজ। হাত পার অবস্থা খুবই খারাপ, এত শীতে আর আগের মতো এখনো পর্যন্ত ভাড়া নাই। তীব্র শীতে জ্বর, সর্দি সহ নানা রোগে আক্রান্ত হচ্ছেন বয়স্ক ও শিশুরা। ধারণ ক্ষমতার বেশি রোগী হাসপাতালগুলোতে। বমি করলো, সেই জন্য নিয়ে আসছি 5 দিন ধরে। বাচ্চার ডায়রিয়া হয়েছে, আমি 3 দিন যাবত এখানে আছি, তো আজকে মোটামুটি সুস্থ আছে। এদিকে তীব্র কুয়াশায় ফরিদপুরে ব্যাহত হচ্ছে পেঁয়াজের চাষাবাদ। এতে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। তানজিল হাসনাত, সময় সংবাদ।
খুলনায় দুর্বৃত্তের ছোড়া গুলিতে প্রাণ গেল যুবকের। অন্যদিকে বগুড়ায় নিখোঁজের একদিন পর ধানক্ষেত থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এদিকে একদিন পেরিয়ে গেলেও চট্টগ্রামের নাসির হত্যাকাণ্ডে এখনও আটক হয়নি কেউ। দুর্বৃত্তের ছোড়া গুলিতে একমাত্র ছেলেকে হারিয়ে শোকে স্তব্ধ মা। শনিবার গভীর রাতে খুলনার রূপসার বাগমারা এলাকায় হঠাৎ গুলির শব্দ। আতঙ্কিত এলাকাবাসী ঘর থেকে বেরিয়ে দেখেন গুলিবিদ্ধ অবস্থায় পড়ে আছেন যুবক আব্দুল বাসেদ বিকুল। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে নেওয়া হয় খুলনা মেডিকেলে। সেখানে বিকুলকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। নুরাজিম মারিছে কামিরাজ আর রায়হান, জরুরি বিচার চাই। পুলিশ জানায় নিহত যুবক বিকুলের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। পূর্বশত্রুতার জেরে এই হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে। এটা তদন্ত চলছে, বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে। এদিকে চট্টগ্রামে জামাল হত্যাকাণ্ডে এখনো কোনো মামলা হয়নি, আটক হয়নি কেউ। শনিবার রাতে ফটিকছড়ির লেলাং ইউনিয়নে মোটরসাইকেলে করে আসা দুই আরোহী গুলি করে হত্যা করে জামালকে। এই সময় আহত হন নাসির নামে আরেক যুবক। এলাকায় একক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যতদূর শুনতে পেরেছি আসলে এই দুর্ঘটনা। এছাড়া নিখোঁজের একদিন পর বগুড়ার শেরপুরের জামালপুরে ধান খেতে মিলল এক ব্যবসায়ীর মরদেহ। পুলিশের ধারণা তাকে শ্বাসরোধে হত্যার পর ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। স্বজনরা জানান শনিবার সকালে ব্যবসার পাওনা টাকা নিতে বাড়ি থেকে বের হয়েছিলেন হামিদুল। এরপর থেকে নিখোঁজ ছিলেন তিনি। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। প্রশ্ন ফাঁস মুক্ত স্বচ্ছ প্রক্রিয়া নিশ্চিত করে পুনরায় প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার দাবিতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ঘেরাও করেছেন চাকুরির প্রত্যাশীরা। সকালে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অনিয়ম ও জালিয়াতির অভিযোগ তুলে মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ঘেরাও করেন তারা। নিয়োগে পরীক্ষার প্রশ্ন ফাঁস সহ দুর্নীতি বের হওয়ায় সম্প্রতি অনুষ্ঠিত পরীক্ষাটি বাতিলের দাবি তোলেন আন্দোলনকারীরা। এছাড়াও প্রশ্ন ফাঁসকারীদের শাস্তির দাবি জানান তারা। হুঁশিয়ারি দেন প্রশাসনের আশ্বাস না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার। আমাদের ডিপিওর বর্তমান উপপরিচালক বলেছিল যদি কোথাও বিন্দুমাত্র প্রশ্ন ফাঁসের তথ্য পাওয়া যায় বা মিল আসে সেক্ষেত্রে তারা পরীক্ষা বাতিল করবে। প্রতিটি কেন্দ্রে ডিভাইস নিয়ে পরীক্ষা দিয়েছে, এটি প্রমাণিত হয়েছে, যা আমাদের কাছে অসংখ্য প্রমাণ আছে। আমি পরীক্ষার 10 মিনিট আগে আসছি, যেহেতু আমার সময় নেই, আমার ওখানে ভিতরে আগে থেকে পৌঁছাতে হবে। দেখি কি মোবাইলে একজন পড়তেছে উত্তর শীট তার কাছে। আমাদের একটাই দাবি পরীক্ষাটা ক্যান্সেল করা হোক। ক্যাশলেস লেনদেন জনপ্রিয় করা গেলে রাজস্ব বাড়বে 1.5 থেকে 2 লাখ কোটি টাকা। একই সঙ্গে দুর্নীতি কমবে বলে মনে করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। রাজধানীর একটি হোটেলে ইসলামী ব্যাংকের এম-ক্যাশ রি-লঞ্চিং অনুষ্ঠানে কথা বলেন তিনি। গভর্নর জানান দেশের ইসলামী ব্যাংকগুলোতে সরকারিভাবেই ডাকাতি করে ক্ষতিগ্রস্ত করা হয়েছে। অনিয়ম বন্ধে সরকার উদ্যোগ নিয়েছে জানিয়ে তিনি বলেন শিগগিরই ইনস্ট্যান্ট ইন্টারঅপারেট পেমেন্ট সিস্টেমে স্থায়ীভাবে যুক্ত হবে সবগুলো ব্যাংক, মোবাইল ফাইন্যান্স ও মাইক্রো ক্রেডিট। প্রান্তিক পর্যায়ে হাসপাতাল, বাজার, প্রয়োজনীয় বিল পরিশোধ, মাইক্রো ফাইন্যান্স, এসএমই সব স্তরে লেনদেনে এম-ক্যাশ ব্যবহারে পরামর্শ দেন তিনি। এছাড়া রেমিটেন্সের ক্ষেত্রে পেমেন্ট সিস্টেম আরও উন্নত করলে প্রবাসী আয় বাড়বে জানিয়ে গভর্নর বলেন ইসলামী ব্যাংকগুলোতে এতদিন শরিয়া আইন লঙ্ঘন হয়েছে। আমাদের হিসাবে ক্যাশলেস সোসাইটি হলে বাংলাদেশের করাপশন অনেক কমে যাবে এবং 1.5 থেকে 2 লক্ষ কোটি টাকার নতুন রাজস্ব আয় বৃদ্ধি পাবে। আমরা চাই বাংলাদেশে ইসলামিক ব্যাংক অলরেডি একটা শক্তিশালী অবস্থানে আছে, কিন্তু একটা বড় ধাক্কা খেয়েছে বিকজ অফ ইন্টারভেনশন প্রিভিয়াস গভর্নমেন্টের যে ধরনের আমি বলবো সরকারিভাবেই ডাকাতি করা ব্যাংকগুলোকে। তো এটার কারণে ব্যাপক ক্ষতি সাধন হয়েছে। আমরা সেখান থেকে বের হয়ে আসার চেষ্টা করছি। আমাদের উদ্দেশ্য হচ্ছে ক্যাশলেস বাংলাদেশ গঠন করা। অডিটের 13,500 কোটি টাকা বকেয়া বিল নিয়ে চলা বিরোধ মেটাতে সরকারকে সমঝোতার প্রস্তাব দিয়েছে গ্রামীণফোন ও রবি। এই ইস্যুতে 6 বছর ধরে মামলা চালিয়ে অপারেটর দুটি এখন সালিশে সমাধান খুঁজছে। তারা বলছে এতে সময়, সম্পদ ও পারস্পরিক স্বার্থ বজায় থাকবে। সালিশের মাধ্যমে বিরোধ নিষ্পত্তির বিষয়টি খতিয়ে দেখছে বিটিআরসিও। শুভ খানের রিপোর্ট।
আর্থিক কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে 2016 সালে গ্রামীণফোন ও রবিতে অডিট বা নিরীক্ষা করে বিটিআরসি, যেখানে 1996 সাল থেকে 2014 সাল পর্যন্ত তরঙ্গের মূল্য পরিশোধ, লাইসেন্স ফি, করভ্যাট সহ বিভিন্ন বিষয়ে নিরীক্ষা হয়। ওই নিরীক্ষার পর গ্রামীণফোনের কাছে 12,580 কোটি টাকা এবং রবির কাছে 867 কোটি 23 লাখ টাকা পাওনা বাবদ দাবি করে বিটিআরসি। এই দাবি নিয়ে আপত্তি থাকলেও গ্রামীণফোন 2000 কোটি টাকার বেশি এবং রবি পরিশোধ করেছে 138 কোটি টাকা। এর মধ্যে 2019 সালে বিটিআরসির পাওনা দাবির বিপরীতে আদালতে পৃথক মামলাও করে অপারেটর দুটি। তবে রাজনৈতিক পট পরিবর্তনের পর বকেয়া পাওনার বিষয়টি সালিশের মাধ্যমে নিষ্পত্তির অনুরোধ জানিয়ে বিটিআরসিকে চিঠি দিয়েছে গ্রামীণফোন ও রবি। চিঠিতে গ্রামীণফোন বলেছে, নিরীক্ষা দাবির টাকা নিয়ে 6 বছর ধরে মামলা চলছে। দীর্ঘ সময়, প্রক্রিয়া এবং কারিগরি জটিলতা বিবেচনায় তারা এখন বিষয়টি সালিশি পদ্ধতিতে নিষ্পত্তি চায়। পারস্পরিক স্বার্থ বজায় রাখতে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে রবি। যেভাবে অডিটটা করা হয়েছিল সেটা নিয়েও অনেক প্রশ্ন আছে, সুতরাং আরবিট্রেশনে যদি এটা একটা অ্যামিকেবলি সেটেল হয়, উই ওয়েলকাম দ্যাট। যেটাই সলিউশন আসুক, যেহেতু এটা লিগালি সাপোর্টেড, বোথ দ্য পার্টি উইল বি এবল টু স্ট্যান্ড অন দিস। একসময় বিরোধ নিষ্পত্তি নিয়ে কোনো ধরনের আলোচনায় যেতে না চাইলেও বর্তমানে সালিশের মাধ্যমে সমাধান করার বিষয়টি খতিয়ে দেখছে বিটিআরসি। টেলিকম ইন্ডাস্ট্রির 93-94% রেভিনিউ আসে হচ্ছে মোবাইল অপারেটরদের কাছ থেকে। সো ওনাদের একটা ডিসপিউট এইভাবে হুট করে আরবিট্রেশনে যাওয়ার আগে আইনগত ভিত্তি, সুবিধা অসুবিধা সরকারের সাথে আলোচনা করব, তারপরে সিদ্ধান্ত নিব আমরা। বর্তমানে দেশের 8.5 কোটি গ্রাহককে মোবাইলে সেবা দিচ্ছে গ্রামীণফোন, আর রবির গ্রাহক সংখ্যা 5,75,00,000 লাখ। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। 40 বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিএলসি, থাকবে আগামীতেও। সাবেক প্রধান বিচারপতি সৈয়দ মাহবুব মোর্শেদের 115তম জন্মবার্ষিকী আজ। এ উপলক্ষে সৈয়দ মাহবুব মোর্শেদ স্মৃতি সংসদ বনানীতে মাহবুব মোর্শেদের কবরস্থানে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। সাবেক এই প্রধান বিচারপতির রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। এছাড়া আইনজীবীদের বিভিন্ন সংগঠন, সামাজিক সাংস্কৃতিক প্রতিষ্ঠান সৈয়দ মাহবুব মোর্শেদের গৌরবোজ্জ্বল জীবন নিয়ে আলোচনা সভার আয়োজন করে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এজেন্ডা এগিয়ে নিয়ে যুক্তরাষ্ট্র বাংলাদেশ সম্পর্ককে আরও শক্তিশালী করতে চান ঢাকায় নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসন। ওয়াশিংটন ডিসিতে শপথ শেষে এক প্রতিক্রিয়ায় এমন মন্তব্য করেন তিনি। সোমবার ঢাকায় মার্কিন দূতাবাসে যোগ দেওয়ার কথা রয়েছে তার। যুক্তরাষ্ট্র থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। আবারও চিরচেনা ঢাকায় ফিরলেন ব্রেন্ট ক্রিস্টেনসেন। তবে এবার ফিরেছেন বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত রাষ্ট্রদূত হিসেবে। গেল শুক্রবার ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দপ্তরে শপথ নেন ব্রেন্ট ক্রিস্টেনসেন। যুক্তরাষ্ট্রের ব্যবস্থাপনা ও সম্পদ বিষয়ক উপপররাষ্ট্রমন্ত্রী মাইকেল জে রিগাস তাকে শপথ বাক্য পড়ান। শপথ শেষে এক প্রতিক্রিয়ায় ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেন, তিনি বাংলাদেশে ফিরতে পেরে অত্যন্ত আনন্দিত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এজেন্ডা এগিয়ে নিয়ে যুক্তরাষ্ট্র বাংলাদেশ সম্পর্ককে আরও শক্তিশালী করাই তার একমাত্র লক্ষ্য বলেও জানান মার্কিন এই কূটনীতিক। 2019 থেকে 2021 সাল পর্যন্ত ঢাকায় মার্কিন দূতাবাসে রাজনৈতিক ও অর্থনৈতিক কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেন ব্রেন্ট ক্রিস্টেনসেন। সাবেক রাষ্ট্রদূত পিটার হাসের স্থলাভিষিক্ত হচ্ছেন তিনি। নতুন এই রাষ্ট্রদূত সোমবার দায়িত্ব বুঝে নিতে পারেন। লস্কর আল মামুন, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। ইরান প্রসঙ্গ। ইরানের অভ্যন্তরীণ অস্থিরতার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করে জাতিসংঘে চিঠি পাঠিয়েছে তেহরান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইচ্ছাকৃতভাবে সহিংসতা উস্কে দিচ্ছে বলে কড়া সতর্কবার্তা দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। এদিকে ইরানে যে কোনো সময় হামলার নির্দেশ দিতে পারেন ট্রাম্প, এমন খবর প্রকাশ করেছে মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট ও নিউ ইয়র্ক টাইমস। তবে হামলা হলে পাল্টা প্রতিরোধ গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। টানা আন্দোলনে অগ্নিগর্ভ ইরান। দেশটিতে ইন্টারনেট বন্ধ ও প্রশাসনের কড়াকড়িতেও আন্দোলনে লাগাম টানতে পারছে না সরকার। স্থানীয় সময় শনিবার রাতে রণক্ষেত্রে পরিণত হয় মাশহাদ শহর। রাজপথে অবস্থান নেয় হাজারো মানুষ। সরকার বিরোধী স্লোগান দেয় বিক্ষোভকারীরা।
তেহরানের অভিযোগ যুক্তরাষ্ট্র ও ইসরায়েল অস্থিরতা উস্কে দিচ্ছে। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, যুক্তরাষ্ট্র কিছু ব্যক্তিকে উস্কে দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এসব হুমকিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়ে বলেন, ইরান দুষ্কৃতিকারীদের কাছে মাথা নত করবে না। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বিক্ষোভে উস্কানি দেওয়ার অভিযোগ এনে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে চিঠি দিয়েছে ইরান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বেআইনিভাবে ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে বলে জানান জাতিসংঘের ইরানি স্থায়ী প্রতিনিধি আমির সাইদ ইরাভানি। অন্যদিকে বিক্ষোভকারীদের সৃষ্টিকর্তার শত্রু হিসেবে বিবেচনা করা হবে এবং তাদের মৃত্যুদণ্ড দেয়া হবে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছে ইরানের অ্যাটর্নি জেনারেল। বিক্ষোভকারীদের সমর্থনে ইরানে হামলার কথা ভাবছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বেসামরিক নাগরিকদের হতাহত এড়াতে বেশ কয়েকটি বিকল্প ভাবা হচ্ছে বলে খবর প্রকাশ করেছে নিউ ইয়র্ক টাইমস। তবে হামলা হলে তাৎক্ষণিক জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। এরই মধ্যে পেজেশকিয়ান সরকারের বিরুদ্ধে হোয়াইট হাউসের সামনে বিক্ষোভ করেছে কয়েকশো মানুষ। বৃষ্টি উপেক্ষা করে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বিরুদ্ধে প্লেকার্ড হাতে স্লোগান দেন তারা। অন্যদিকে লন্ডনে ইরানি দূতাবাসের সামনেও বিক্ষোভ হয়েছে। এ সময় দূতাবাসের সামনে থেকে ইরানের জাতীয় পতাকা নামিয়ে ফেলে বিক্ষোভকারীরা। বরকতুল্লাহ, সময় সংবাদ। খেলার খবর। মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে উত্তাপ ছড়াচ্ছে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ সুপার কাপের ফাইনালে কিং আবদুল্লাহ সিটি স্পোর্টস কমপ্লেক্স ম্যাচটি মাঠে গড়াবে আজ রাতে 1টায়। বার্সা রিয়াল দ্বৈরথ মানে এই বাড়তি উন্মাদনা। নতুন বছরের ক্লাসিকো সামনে রেখে জয়ের লক্ষ্য দু দলের। টানা চতুর্থবারের মতো স্প্যানিশ সুপার কাপের ফাইনালে রিয়াল বার্সা, যার মধ্যে সমান দুটি করে জয় আছে দু দলের। এবারের ফাইনালের আগে বার্সার ফর্ম চোখ রাঙানি দিচ্ছে লস ব্ল্যাঙ্কোজের। চলতি মৌসুমে দারুণ ছন্দে আছে কাতালান ক্লাবটি। নিজেদের খেলা শেষ 8 ম্যাচের সবকটি জিতে উঠছে ফ্লিকের দল। আর শেষ 5 ম্যাচ জিতলেও খুব একটা স্বস্তিতে নেই রিয়াল। ইনজুরির কারণে রুডিগার, মেন্ডি, মিলিতাওদের পাবেন না কোচ। শঙ্কায় আছে কিলিয়ান এমবাপেও। সাম্প্রতিক সময়ে ক্লাসিকোতে বার্সার জয়ের পাল্লা ভারী হওয়ায় কিছুটা চাপে থেকেই খেলতে নামবে লস ব্ল্যাঙ্কোস। এ ছিল দুপুরের সময়। এরপর বিকেল 3টার সময় সংবাদ দিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী রোজা চৌধুরী। ধন্যবাদ ইনান। বিকেল 3টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়ের।